তৃতীয় দিনের আপিল শুনানিতে ৪১ প্রার্থিতা বৈধ ঘোষণা, ২৫ আবেদন নামঞ্জুর। কিশোরগঞ্জ ৫ আসন ফিরে পেলেন বিএনপি প্রার্থী। ভারত থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ের প্রত্যয় বিএনপির, প্রতিবেশী সহ সবার সঙ্গে বন্ধুত্ব চায় জামায়াত। কারফিউ দিয়ে গণহত্যায় অভিযুক্ত সালমান আনিসুলের বিচার শুরু, সাক্ষ্য ১০ ফেব্রুয়ারি, সর্বোচ্চ শাস্তির আশা প্রসিকিউশনের। এবং আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, সংঘর্ষের প্রভাব বাংলাদেশে, এবার মাইন বিস্ফোরণে পা হারালেন আরেকজন। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মাহমুদ হোসেন। নির্বাচন কমিশনে তৃতীয় দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪১ সম্ভাব্য প্রার্থী। বৈধ প্রার্থীর বিরুদ্ধে করা আপিলে প্রার্থিতা বহালের সিদ্ধান্ত গেছে বিএনপির কিশোরগঞ্জ ৫ আসনের প্রার্থী সৈয়দ এহসানুলের পক্ষে। এদিন ২৫ প্রার্থীর আবেদন নামঞ্জুর করে নির্বাচন কমিশন। এম.আর. আসাদের রিপোর্ট। নির্বাচন কমিশনের তৃতীয় দিনের আপিল শুনানি শুরু হয় সোমবার সকাল ১০টা থেকে। এদিনে স্থগিত একটি আপিল ছাড়াও শুনানি হয় ৭০টি আপিলের। এদিনে আলোচনায় ছিল কিশোরগঞ্জ ৫ আসনের বিএনপির প্রার্থী সৈয়দ এহসানুলের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে একই আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুরের করা আপিল। আপিলের রায়ে প্রার্থিতা টিকেছে সৈয়দ এহসানুলের। বিএনপি মনোনীত কিশোরগঞ্জ ৫ আসনের প্রার্থী, আমার বৈধ মনোনয়নের বিষয়ে স্বতন্ত্র প্রার্থী যার প্রাথমিক বাছাইয়ে উনি অবৈধ বিবেচিত হয়েছিলেন, তিনি আমার বৈধ মনোনয়নের বিষয়ে অ্যাপিল করেছিলেন। আজ নির্বাচন কমিশন সেই অ্যাপিলটি খারিজ করে দিয়েছেন। আমার মনোনয়নপত্রটি বৈধ আছে। এছাড়া গোপালগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হকের বিরুদ্ধে ২টি আপিল শুনানির উভয়টির নিষ্পত্তি হয়। এতে প্রার্থিতা ফিরে পান তিনি। টাকাওয়ালা মানুষ তো, তারা চায় তার বিরুদ্ধে কোনো লোক না থাকুক। এটা তো গত ১৮ সনে সে পর্যন্ত আমার কাছ থেকে নিয়ে তাকে দেওয়া হয়েছিল, সে তখনও ঋণ খেলাপি হয়ে বের হয়ে গেছিল। এবারও তার যৌথ নাগরিকত্বের বিরুদ্ধে, তার বিরুদ্ধে বিল খিলাপির বিরুদ্ধে আপিল করা হয়েছে। সেটা বোধহয় আগামী ১৮ তারিখে শুনানি হবে। বিভাগীয় কমিশনার অফিস থেকে ৪ তারিখ বাছাইয়ের সময় আমার এটা নামঞ্জুর করা হয়। তো এই নামঞ্জুর করছে যে ইউএস সিটিজেনশিপ আমার আছে, সেজন্য অ্যাপিলেও তারা যেহেতু সিএলএন নাই, সেজন্য তারা অ্যাকসেপ্ট করে নাই। কিন্তু আমার জানা মতে এই শুধু অ্যাপ্লাই করে বিএনপির অনেক প্রার্থীকে তারা বৈধতা দিছে। ১% ভোটারের স্বাক্ষর, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব অভিযোগ আমলে নিয়ে ২৫ জনের প্রার্থিতা বাতিল করে ইসি। এম.আর. আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এবার ভোটের প্রস্তুতির খবর। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কুষ্টিয়ার ৪টি আসনে ভোট যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত প্রার্থীরা। ৪টি আসনেই বিএনপি ও জামায়াতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। নাগরিক সেবা নিশ্চিত করা সহ এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীদেরই বেছে নেয়ার কথা জানান এই জেলার ভোটাররা। মিলন খন্দকারের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ১,৬০৯ বর্গ কিলোমিটার আয়তনের কুষ্টিয়া জেলায় সংসদীয় আসন ৪টি। শিক্ষা, সংস্কৃতি ও ইতিহাসে সমৃদ্ধ এই জেলা নানা কারণে গুরুত্বপূর্ণ। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত কুষ্টিয়ার ৪টি আসন। এবারের নির্বাচনেও দলটির প্রার্থীদের রয়েছে শক্ত অবস্থান। কুষ্টিয়া ১ আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে। আলোচনায় আছেন অন্যান্য দলের আরও কয়েকজন প্রার্থী। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী সবাই। আমরা ধানের শীষের পক্ষে ভোট করব এবং দৌলতপুরের আসন আমরা জিয়াখলির হাতে তুলে দেব। বাংলাদেশ জামাত ইসলামকে ক্ষমতায় দেন, তাহলে আমরা এই রাস্তাঘাটগুলো, বিশেষ করে আমার দৌলতপুরের সঙ্গে যোগাযোগটা একেবারে সুনিশ্চিত সুন্দর ব্যবস্থাপনা করার জন্য প্রাণান্তকর চেষ্টা করব। মিরপুর ও ভেড়ামারা উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া ২ আসনেও প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করা হচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামীকে। এখানে বিএনপি থেকে নির্বাচন করার বিষয়ে আগ্রহী ছিলেন অনেক প্রার্থী, যদিও দলটির তৃণমূলের নেতাকর্মীরা কেন্দ্রীয় সিদ্ধান্তের উপরই আস্থা রাখছে। ঐক্যবদ্ধভাবে সকল প্রার্থীদেরকে সাথে করে নিয়েই
এই ধানের শীষের পক্ষে এখানে যে নির্বাচনী প্রচারণা তা করা হবে বলে আমি বিশ্বাস করি। ভয় ভীতির উপরে উঠে মানুষ যদি ভোট দিতে পারে আমি বিশ্বাস করি মিরপুর ভেড়ামারা আসনে বিজয় সুনিশ্চিত। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ইসলামপন্থীদের বিশাল এক জয় বাংলার জনগণ দেখবে ইনশাল্লাহ। কৌশলগত কারণে কুষ্টিয়া ৩ আসনটি সব দলের কাছে গুরুত্বপূর্ণ। এখানে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার আর জামাত থেকে লড়ছেন আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। এছাড়া গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীরাও নামবেন এখানের ভোট যুদ্ধে। আমরা আশা করি আওয়ামী লীগের যে দুঃশাসন, যে অত্যাচার, নির্যাতন, এই সব কিছু মানুষ স্মরণ রেখে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তথা ধানের শীষে ভোট দেবে। বাড়ি থেকে বের হয়ে আমাদের সালামের জবাব দিয়েছে। আমরা আশা করছি এইভাবে আমরা যেতে পারলে আগামীতে নির্বাচনে ইনশাল্লাহ দাঁড়িপাল্লা বিপুল ভোটে বিজয়ী হবে। জেলার খোকসা ও কুমারখালী উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া ৪ আসন। সাংস্কৃতিক জনপদ খ্যাত এই আসনটিতে বিএনপির প্রার্থী জেলার সাবেক সভাপতি ও চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য মেহেদী আহমেদ রুমি। এখানে প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন জামায়াত ইসলামী আন্দোলন সহ কয়েক দলের প্রার্থীরা। আমি বিএনপি করি, আমি জিয়াউর রহমানের সৈনিক, আমি বেগম খালেদা জিয়ার সৈনিক, আমি তারেক জিয়ার সৈনিক। আমি কোনো গ্রুপ করি না। ওনারা যা বলবেন সেটি আমি বাস্তবায়ন করার জন্য আমার চেষ্টা থাকবে সবসময়। কুমারখালী থেকেই যাতে বাজারজাত হয় এর জন্য কুমারখালী কাপুরি হাটটাকে ব্যাপক সংস্কার করে এটাকে আন্তর্জাতিক মানের একটা কাপুরি হাট বানানোর আমরা চেষ্টা করি। সুষ্ঠু নির্বাচনের দাবি সহ আসনটির সাধারণ ভোটাররা বলছেন দেশ দশের উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। আদর্শ রাজনীতি, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মানসিকতা নিয়েই তরুণ প্রজন্ম ভোট দেবে। এইভাবে সরকারের আমলে নির্বাচন হয়নি, আর যদিও নির্বাচন হয়েছে রাতের ভোট দিনে, দিনের ভোট রাত্রে, আসলে সাধারণ জনগণকে ভোট দিতে পারেনি। একটি ভোটারের কাছে জামাত যাবে, বিএনপি যাবে, জাতীয় পার্টি যাবে, অন্যান্য পার্টি যাবে, বা যারা স্বতন্ত্র করবে তারা যাবে, সবাই যাবে। ভোট কে কোথায় দেবে এটা ভোটারের ব্যাপার। কুষ্টিয়া জেলার 4টি আসনে মোট ভোটার সংখ্যা 13,07,930 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,50,867 জন এবং নারী ভোটার 6,57,063 জন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার করতে সরকার ব্যর্থ হয়েছে। আর স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের অভিযোগ, বিএনপি আচরণবিধি লঙ্ঘন না করলেও অনেকে মুখরোচক গল্প বানিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। সোমবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অসন্তোষ জানিয়ে তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়াটা হতাশাজনক। সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয়। ক্ষমতায় গেলে অভিন্ন নদীতে ভারতের কাছ থেকে ন্যায্য হিস্সা আদায়ের কথা বলেন তিনি। আমরা তিস্তা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করব এবং তাদের আমরা কাছ থেকে পানি হিস্সা আদায় করব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বাংলাদেশের সংস্কার ও অবকাঠামো উন্নয়নে বেগম জিয়া ছিলেন অগ্রগামী। দেশকে এগিয়ে নিতে রাষ্ট্র কাঠামোর পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও সংস্কার জরুরি। সংস্কার কারা? সংস্কার কি? সংস্কার হলো রাষ্ট্র কাঠামোর সংস্কার, সোজা কথা না, এটা মানব জাতিকে আমাদেরকে সংস্কার করতে হবে। আমরা চাই জনগণ যাকে ভোট দেবে সেই হবে প্রকৃত জবাবদিহি সরকারের একজন কর্মী। সেখানে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ উপহার দিচ্ছে, কেউ কেউ নানাভাবে বিভিন্নভাবে বিভ্রান্তমূলক কথা বলছে। এছাড়া শেরেবাংলা নগরে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, শ্রমিকদের অধিকার ও স্বার্থ সংরক্ষণে সঠিক পরিকল্পনা দরকার। দেশে সম্পদের যে উৎপাদন, যে সম্পদ সৃষ্টি, সেই সম্পদ সৃষ্টি করি এবং আমরা সেই সম্পদ সৃষ্টির মাধ্যমে আমাদের দেশের
দরিদ্র মানুষের প্রয়োজন, সেই প্রয়োজন মেটানোর জন্য আমরা সঠিক পরিকল্পনা গ্রহণ করি। শ্রমিকরা দেশের বড় অংশ উল্লেখ করে স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, যে কোনো বিবেচনায় তারা রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের প্রচলিত শ্রম আইন এবং আমাদের দেশ রাষ্ট্র হিসাবে যেসব আন্তর্জাতিক প্রতিশ্রুতি দিয়েছেন, বিভিন্ন কনভেনশন এবং কভেনেন্ট রেটিফিকেশনের মাধ্যমে, তার আলোকে আমাদের এই সমাজ। আগামীতে যারা ক্ষমতায় যাবে শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব তাদের উপর বর্তাবে বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জামায়াত নেতৃত্বাধীন 11 দলের আসন সমঝোতা কাল দৃশ্যমান হবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। ভোটের পরিবেশ নিয়ে সংশয় শঙ্কার বিষয়ে সরকার ও ইসিকে জানানোর কথা বলেন জামায়াত আমির। সরকার গঠন করলে প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথাও বলেন তিনি। মফির রহমানের রিপোর্ট। বসুন্ধরা আবাসিক এলাকায় জামাত ইসলামী আমিরের সঙ্গে তার বাসায় সৌজন্য সাক্ষাতে যান ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল। বৈঠকে আসন্ন নির্বাচন বিষয়ে সার্বিক খোঁজখবর নেন পর্যবেক্ষক সংস্থাটি। পরে ডাক্তার শফিকুর রহমান বলেন, ভোট নিয়ে সংশয় শঙ্কার বিষয়ে জানতে চেয়েছে ইইউ পর্যবেক্ষক দল। আশঙ্কা থাকলেও বাইরের কাউকে না জানিয়ে প্রথমে নির্বাচন কমিশনের কাছে প্রতিকার চাওয়ার কথা উল্লেখ করেন তিনি। তারা জানতে চেয়েছেন যে আমাদের কোনো স্পেসিফিক এরিয়া অফ কনসার্ন আছে কিনা। আমরা বলেছি অবশ্যই আছে, কিন্তু সেইটা আগেই আমরা আপনাদেরকে জানাতে পারছি না। আমাদের এই কনসার্নগুলো মিট আপ করার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত আগে তাদেরকে জানাবো, প্রধানত নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশনকে অর্থবহ সহযোগিতা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। নির্বাচনে জয়ী হলে বিশ্বের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলার কথা জানিয়ে আমির বলেন, বিরোধী দলে গেলে সরকারের গঠনমূলক সমালোচনাও করবে জামায়াত। আগামীতে যদি আমরা সরকার গঠন করি তাহলে আমাদের রিলেশন দুনিয়ার বিভিন্ন দেশের সাথে কেমন হবে, আমাদের নাইবরদের সাথে কেমন হবে। আমরা স্পষ্টভাবেই বলেছি যে বিশ্বের সবগুলা শান্তিকামী, সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো আছে সবার সাথেই আমাদের সম্পর্ক থাকবে, বন্ধুত্বের সম্পর্ক। যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতিবেশী সুলভ সম্পর্ক আমাদের থাকবে, এবং আমরাও প্রত্যাশা করব তারাও আমাদের সাথে প্রতিবেশীর মতোই আচরণ করবেন। মঙ্গলবারের মধ্যে 11 দলের আসন সমঝোতা দৃশ্যমান হবে বলে জানান তিনি। মঙ্গলবারের মধ্যে 11 দলের আসন সমঝোতা দৃশ্যমান হবে বলে জানান তিনি। এখন পর্যন্ত আপনাদের যে জোটের যে বিষয়টি, সেই বিষয়টি এখনো আমি বলেছি আগামীকালকের ভিতরে সমাধান আসে। কালকে আপনারা ইনশাল্লাহ হয়তো দাওয়াত পাবেন, না হয় পরশু পাবেন। রাষ্ট্র সংস্কার আর ক্ষমতার ভারসাম্য চাইলে সবাইকে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকার আহ্বান জানান জামাত আমির। আমরা সংস্কারের পক্ষে, অতএব আমরা হা ভোটের পক্ষে। আমরা জানি সারা দেশবাসী সংস্কার চাই। মফির রহমান, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আগস্টে কারফিউ দিয়ে গণহত্যায় উস্কানি সহ মানবতা বিরোধী অপরাধ মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামী 10 ফেব্রুয়ারি। 2 আসামির সর্বোচ্চ শাস্তি হবে জানিয়েছেন প্রসিকিউশন টিম। এদিকে লিভার সিরোসিসে আক্রান্ত লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারিকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল। সুরাইয়া মুন্নির রিপোর্ট। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে। মামলা থেকে দুজনের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন আনিসুল হক ও সালমান এফ রহমান। চার্জ শোনার পরে আসামিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওনারা কি গিলটি প্লিড করেন কি না। তো ওনারা বলেছেন যে ওনারা গিলটি প্লিড করেন না এবং ওনারা ন্যায় বিচার প্রত্যাশা করেন লর্ড ট্রাইব্যুনালের কাছ থেকে, এবং ট্রাইব্যুনাল মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন 10/2। সংবাদ সম্মেলনে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, আইনের ব্যত্যয় ঘটিয়ে আন্দোলনকারীদের চিহ্নিত করতেই জুলাই আগস্টের উত্তাল সময়ে কারফিউ জারি করা হয়। অনারেবল ট্রাইব্যুনাল তাদের ডিসচার্জ অ্যাপ্লিকেশন নাকচ করেছেন এবং চার্জ গঠন করেছেন 22 জুলাই, 28 জুলাই, 4 আগস্ট এবং 5 আগস্ট মোট 30 জনকে হত্যার
সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। তারা নির্দোষ দাবি করে বিচার চেয়েছেন এবং আগামী 10 ফেব্রুয়ারি বিচারের দিন ধার্য হয়েছে। এদিকে লিভার সিরোসিসে আক্রান্ত লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারিকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল। অনারেবল ট্রাইব্যুনাল বেশ কিছু শর্ত দিয়েছেন। শর্ত হচ্ছে যে এনি ম্যানার ইনভেস্টিগেশনকে বাধাগ্রস্ত করা যাবে না, প্রভাবিত করা যাবে না, কোনো আসামির সাথে যোগাযোগ করা যাবে না, পাসপোর্ট জমা দিতে হবে এবং সার্বক্ষণিক আয়োর নজরদারিতে থাকবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যার অভিযোগে মিয়ানমারকে অভিযুক্ত করে আন্তর্জাতিক বিচার আদালতে হওয়া যুগান্তকারী মামলার বিচার শুরু হয়েছে। 1 দশকেরও বেশি সময়ের মধ্যে এটি হবে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে প্রথম গণহত্যা মামলার পূর্ণাঙ্গ শুনানি। ধারণা করা হচ্ছে বিচারের ফলাফল মিয়ানমারের পাশাপাশি আইসিজেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবং গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে হওয়া গণহত্যার মামলাগুলোতেও প্রভাব ফেলতে পারে। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। 2017 সালের জুলাই মাসে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে বোমা হামলা হয়। সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি আরসাকে এই হামলার জন্য দায়ী করে মিয়ানমারের সরকার। পরে এই হামলার জের ধরে ওই মাসেই রোহিঙ্গা গ্রামগুলোতে অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। বর্মী সেনাবাহিনীর লাগাতার হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগের সামনে টিকতে না পেরে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ সহ আশপাশের বিভিন্ন দেশে পালাতে শুরু করে। সেই সময় প্রায় 10 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। তারা এখনও বাংলাদেশেই আছেন। 2017 সালে বেসামরিক রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনা অভিযানের পরপরই জাতিসংঘের একটি অনুসন্ধানী দল এর তদন্ত করে। সেই তদন্ত প্রতিবেদনে সেনাবাহিনীর অভিযানকে গণহত্যামূলক তৎপরতা বলে উল্লেখ করা হয়েছে, যার উপর ভিত্তি করে 2019 সালে বৈশ্বিক আদালতে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যা মামলা করেছিল গাম্বিয়া। সেই মামলারই শুনানি শুরু হচ্ছে সোমবার। জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত যে মামলাটি নথিবদ্ধ করা হয়েছিল, সেই মামলার তদন্তকারী দল ইউএন ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমারের প্রধান নিকোলাস কৌমজিয়ান বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর মাধ্যমে প্রায় 1 দশক পর মিয়ানমারের ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী রোহিঙ্গাদের গণহত্যা মামলার বিচার শুরু হচ্ছে আইসিজিতে। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। টেকনাফ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামে এক ব্যক্তি আহত হয়েছেন। সকালে টেকনাফের হোয়াইকং সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় আরাকান আর্মি মাইন পুঁতে রেখেছিল বাংলাদেশের অংশে। সকালে নিজের চিংড়ি ঘের দেখতে গেলে বিস্ফোরণে ডান পা বিচ্ছিন্ন হয়ে যায় হানিফের। গতকাল বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলিতে আহত শিশু হুজাইফা সুলতানা আইসিইউতে রয়েছেন। এ সময় আদিল নামে আরও এক যুবক গুলিবিদ্ধ হয়। তিনিও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 10ম দিন আজ। শুরুর কয়েকদিনে ক্রেতা কম থাকলেও এখন ক্রেতা দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। বিক্রি বাড়ায় খুশি বিক্রেতারাও। দুপুরের পর থেকেই মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। প্রতিবারের মতো এবারও প্রসাধনী, কাপড় ও রান্নার কাজে ব্যবহৃত ক্রোকারিজ পণ্যের স্টলগুলোতেই দেখা যায় বেশি ভিড়। দর্শক, মেলার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাত্তার আলী সোহেল। সোহেল, বাণিজ্য মেলায় সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। সকাল থেকে দর্শনার্থী কম হলেও মেলা বাড়ার সাথে সাথে মেলা কিন্তু আসলে দর্শনার্থী বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে মেলায় প্রায় 30,000-এরও অধিক দর্শক মেলায় ঢুকে পড়েছে। পাশাপাশি প্রত্যেকটা প্যাভিলিয়ন এবং স্টলে বেচা বিক্রি কিন্তু হচ্ছে বেশ জমজমাট। আর মেলা প্রাঙ্গণে যত দর্শনার্থী ঢুকছে কারো হাতে কারো না কারো হাতেই বিভিন্ন পণ্য সামগ্রী দেখা যাবে। মেলার যে বিষয়গুলো এতদিন ঠান্ডা, অতিরিক্ত শীত এবং শীতের কারণে মেলাতে দর্শনার্থী কম ছিল। আর এখন শীত একটু কমে যাওয়ায় মেলাতে প্রতিদিনই দর্শনার্থী বাড়ছে।
আজকে কিন্তু মানে সরকারি ছুটির দিন মনে হচ্ছে যে আজকে সরকারি ছুটির দিন মেলায় এত দর্শনার্থী প্রবেশ করছে। সন্ধ্যা গড়িয়ে আসার সাথে সাথেই মেলার দর্শনার্থীদের আনাগোনা বাড়ছে, বেচা বিক্রিও বাড়ছে। এতে করে মেলার যত স্টল এবং প্যাভিলিয়নের মালিকরা কিন্তু মোটামুটি এখন বেশ মানে সন্ধ্যেই বেচা কিনে করছে এবং তারাও খুশি যে মেলার দর্শনার্থী মেলায় বাড়ার কারণে মেলার বেচা বিক্রির কারণে ক্রেতা যেহেতু বেড়েছে, যেহেতু বেচা বিক্রি বেড়েছে, সেহেতু মেলায় কিন্তু মানে দর্শনার্থীর আগমন বেশি হওয়ায় মেলার পুরোপুরি এখন বাণিজ্য মেলায় রূপ নিয়েছে। আর বাণিজ্য করতে যারা এসেছেন তারা কিন্তু এখন মোটামুটি ভালোই বেচা বিক্রি করছেন এবং তারা খুশি। একাধিক ক্রেতা মালিক এবং প্যাভিলিয়নের জানিয়েছিলেন যে আজকে যে বেচা কিনে গত শুক্রবার শনিবার যে বেচা কিনে হয়েছে তার পাশাপাশি আজকে প্রায় তার পাশাপাশি বেচা কিনে হচ্ছে। তো আরেকটা বিষয় হচ্ছে যে মেলাতে আসার জন্য রাস্তার কাঞ্চন ব্রিজ থেকে যে রাস্তাটা আছে এই রাস্তাটা প্রতিদিনই মানে রাস্তার নির্মাণ কাজ করার কারণে রাস্তা প্রতিদিনই যানজট তৈরি হচ্ছে, যার কারণে অনেক বড় লম্বা যানজটের কারণে কিন্তু মেলায় দর্শনার্থী আসলে আসতে ভোগান্তি তৈরি হচ্ছে। এটা মানে পুলিশ এবং বিভিন্ন যারা এই দায়িত্বে আছেন তারা কিন্তু বারবারই চেষ্টা করছেন যানজটটা নিয়ন্ত্রণে রাখার জন্য। মাহমুদ, এই ছিল আমার কাছে বাণিজ্য মেলা। সোহেল, আপনাকে ধন্যবাদ। দেশের উত্তরাঞ্চল সহ বেশ কিছু জেলায় জেঁকে বসেছে তীব্র শীত। রাজশাহী ও রংপুর বিভাগ সহ বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। ঘন কুয়াশায় নদী অববাহিকায় রাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বাড়ছে। চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় কাবু হয়ে পড়ছে শিশু, নারী ও বয়স্করা। সর্দি কাশি সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। অস্বাভাবিক এ শীতে ফসলের ক্ষতিতে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে কৃষকের কপালে। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। তৃতীয় দিনের আপিল শুনানিতে 41 প্রার্থিতা বৈধ ঘোষণা। 25 আবেদন নামঞ্জুর। কিশোরগঞ্জ 5 আসন ফিরে পেলেন বিএনপি প্রার্থী। ভারত থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ের প্রত্যয় বিএনপির। প্রতিবেশী সহ সবার সঙ্গে বন্ধুত্ব চায় জামায়াত। কারফিউ দিয়ে গণহত্যায় অভিযুক্ত সালমান আনিসুলের বিচার শুরু। সাক্ষ্য 10 ফেব্রুয়ারি। সর্বোচ্চ শাস্তির আশা প্রসিকিউশনের। এবং আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু। সংঘর্ষের প্রভাব বাংলাদেশে। এবার মাইন বিস্ফোরণে পা হারালেন আরেকজন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে